একসময় পৃথিবীর সেরা একটা সভ্যতার ধ্বংসস্তূপে এমন কিছু রহস্য রয়েছে। আরে বাস, কি অবস্থা! যা একটা মারাত্মক রহস্য ভেদ করতে সাহায্য করতে পারে। জায়গাটা অন্ধকার। আরে শাবাশ, এটা দেখুন। মনে হচ্ছে যেন এই সেদিনের কথা। সবাই আসন্ন মায়ান অ্যাপোক্যালিপস নিয়ে কথা বলছিল, কিন্তু 2012 সাল এসে চলেও গেল, আমাদের পৃথিবী ধ্বংস হলো না। তবে একসময়কার মহান মায়া সভ্যতার ভাগ্য এতটা ভালো ছিল না। প্রায় 1000 বছর আগে সেটা রহস্যময়ভাবে ধ্বংস হয়ে যায়। একসময়কার ব্যস্ত শহর আর বিশাল পিরামিডগুলো পরিত্যক্ত হয়ে জঙ্গলে ঢেকে যায়। ঠিক কি সমস্যা হয়েছিল? মায়ানরা যে বিপদের সম্মুখীন হয়েছিলেন, তার থেকে কি আমরা নিজেদের বাঁচাতে পারব? বহু বছর ধরে আর্কিওলজিস্টরা অনেক থিওরি বানিয়েছেন, কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। নতুন প্রমাণ পাওয়া গেছে, তবে মায়ান ধ্বংসাবশেষে নয়, আমাদের পায়ের নিচে অন্ধকার জলমগ্ন গুহায় মায়ানদের মতে যা ছিল প্রেত লোকের প্রবেশ পথ। আসলে একজন বিখ্যাত আর্কিওলজিস্ট সম্প্রতি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মায়ান সাইটগুলোর একটায় মাটির নিচে গোপন চেম্বার খুঁজে পেয়েছেন। ওনার মতে এই গুহা ওদের ধ্বংসের কারণ সম্পর্কে আমাদের সমস্ত ধারণা বদলে দেবে। আমার পরিকল্পনা হচ্ছে ওনার আর অন্য এক্সপ্লোরারদের সঙ্গে আমি মায়ান প্রেতপুরীতে নামব, যেটা দৈত্য, দানব আর উপকথার রাজত্ব। জানতে চেষ্টা করব পৃথিবীর সবথেকে শক্তিশালী সাম্রাজ্যগুলোর একটা কিভাবে ধ্বংস হলো। আমার নাম জশ গেটস। আমার আর্কিওলজির ডিগ্রি আছে, আর অজানাকে জানা আমার প্যাশন। আমি এমন একজন মানুষ যে বেশ কিছু অদ্ভুত সিচুয়েশনে পড়েছি। এর থেকে ভালো জীবিকা অবশ্যই আছে। ইতিহাসের সবথেকে বিখ্যাত লেজেন্ডের রহস্য সমাধান করতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছুটে গেছি আমি। ওকে, চলুন এগিয়ে যাই। আপনারা দেখছেন এক্সপিডিশন আননোন। মেক্সিকো আমেরিকার দক্ষিণে মনোরম আবহাওয়ার একটা দেশ। ইউকেটেন উপদ্বীপের প্রান্তে অবস্থিত ক্যানকুন। এখান থেকে নিউ ইয়র্ক প্লেনে যেতে বেশি সময় লাগে না, কিন্তু আমার ব্যাগ অন্য কোথাও ঘুরতে চলে গেছে। আমি নিশ্চিত আমার ব্যাগটা এক্ষুনি চলে আসবে। জানেন তো, প্রায় 48 ডিগ্রি গরমে ইউকেটনের জঙ্গলে ঢুকতে কি দরকার হয়? একটা বেশ ভালো মোটা জিন্সের প্যান্ট আর হালকা পাতলা একজোড়া জুতো। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। শুনলাম আমার ব্যাগ ওয়াশিংটন ডিসিতে চলে গেছে। আমার ব্যাগ এখন দেশের রাজধানীতে ঘুরে বেড়াচ্ছে। আমাকে এখন ওটা ছাড়াই বেরোতে হবে। আমি সবসময় ভাবতাম বেশিরভাগ টুরিস্ট ক্যানকুনে আসেন বিচে ঘুরে আর পার্টি করে সময় কাটাবার জন্য। আমার পোশাকটা ঠিক আছে তো? আমার একজোড়া ঠিকঠাক ভালো জুতো দরকার। না না না, দ্রুত স্থানীয় একটা দোকানে গিয়ে পেয়েছি। আমি দরকারি কিছু জামা কাপড় কিনে নিলাম। এবার আমাকে ক্যানকুনে মানানসই লাগছে। ওকে, আমি একটা স্প্রিং ব্রেকের ছবি তুলে নিই। মায়া সভ্যতা ধ্বংসের কারণ খুঁজতে আমাকে উপকূল ধরে দক্ষিণে প্রায় 1.5 ঘন্টার পথ যেতে হবে। ক্যানকুন শহরে এসে সত্যি বিশ্বাস করাটা কঠিন যে এখানে একসময় প্রচন্ড শক্তিশালী একটা প্রাচীন সভ্যতা ছিল। তবে শহর থেকে এই রাস্তা দিয়ে যদি সৈকতের দিকে যাওয়া যায়, সেখানে তাদের সব থেকে সুন্দর সৃষ্টির কিছু নমুনা পেয়ে যাবেন। এই হলো তুলুম। মায়ারা একে বলতো সিটি অফ দ্য ডন। এখানে একটা সুরক্ষিত টেম্পল ক্যাম্পাস ছিল, যার 3 দিক ছিল চওড়া প্রাচীর দিয়ে ঘেরা। আরেক দিকে ছিল প্রশান্ত মহাসাগর, আর উঁচু টিলার উপরে ছিল একটা স্টোন পিরামিড, যার মুখ ছিল সূর্যের দিকে। যারা এই শহর বানিয়েছিলেন তাদের সম্পর্কে জানার জন্য আমি আর্কিওলজিস্ট কার্মেন রোহার সঙ্গে দেখা করব। সেরা সময় এই সভ্যতায় কত মানুষের বাস ছিল? 50 লক্ষ মানুষ। প্রায় 50 লক্ষ শুধুমাত্র ইউকেটনে? হ্যাঁ। মায়া সাম্রাজ্য কতটা উন্নত হয়েছিল সেটা জানলেই বুঝতে পারবেন তাদের পতন কতটা ভয়াবহ ছিল। 300 থেকে 800 খ্রিস্টাব্দে মায়া সাম্রাজ্যের বিকাশ হয় ইউকেটন উপদ্বীপ থেকে গুয়াতেমালা, বেলিজ,
হন্ডুরাস আর এল সালভাডোর পর্যন্ত। ঘন জঙ্গলের মধ্যে ৪,০০০-এরও বেশি শহর গড়ে ওঠে, যেখানে বাস করতেন ২ কোটিরও বেশি মানুষ। মায়ানরা এক অসাধারণ সভ্যতা হলেও তাদের ব্যাপারে বিশেষ কিছু জানতে পারি না, কারণ এখন তারা আর কেউ বেঁচে নেই। শুধু তাদের স্থাপত্য আর সৌধগুলোই পড়ে রয়েছে। প্রায় ১০০ বছরের মধ্যে এই বিশাল সভ্যতা ধ্বংস হয়ে যায়। এটা আর্কিওলজির সব থেকে বড় রহস্যগুলোর একটা। আপনার কি মনে হয় কেন এই বড় বড় মায়ান শহরগুলো সব পরিত্যক্ত হয়ে গেল? ঠিক কী কারণে ঘটেছে সেটা জানা যায়নি। কেউ কেউ বলেন যে রাজনৈতিক কারণে হয়েছে, আবার কেউ কেউ বলেন যে আবহাওয়ার কারণে। আপনার মতে কেন মানুষজন এই জায়গাগুলো থেকে চলে গেলেন? আমি জানি না। সেটাই তো প্রশ্ন। হ্যাঁ, সেটাই প্রশ্ন। উত্তরটা জানা দরকার। মানে মায়াদের সঙ্গে যা হয়েছিল আমাদের সঙ্গেও সেটা হতে পারে কি? মায়াদের ধ্বংসের অনেকগুলো থিওরি আছে, যেমন যুদ্ধ, রোগ, প্রাকৃতিক দুর্যোগ বা স্প্যানিশদের আগমন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই থিওরিগুলো বাতিল হয়ে গেছে। যেমন ধরুন, স্প্যানিশরা যখন আসে টুলুমে তখনও লোক ছিল, তবে তাদের সংখ্যা অনেক কমে গেছিল, আর অন্য অনেক মায়ান শহর একদম ফাঁকা হয়ে গেছিল। তার মধ্যে একটা শহর সমুদ্র থেকে একটু দূরে। ইউক্যাটান ঘন জঙ্গলে ঢাকা, আর এই ঘন জঙ্গলের মধ্যেই রয়েছে কিছু রহস্য। এটা হচ্ছে কোবার ধ্বংসস্তূপ। এটা ইউক্যাটানের সব থেকে দারুণ জায়গাগুলোর একটা। দেখতেই পাচ্ছেন জায়গাটা পুরোপুরি খনন করা যায়নি। জায়গাটা খুবই রহস্যময়, বেশ একটা ইন্ডিয়ানা জোনসের মতো ব্যাপার আছে। এই জায়গাটা প্রায় ৮০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত ছিল, আর এর জনসংখ্যা ছিল ৫০,০০০-এরও বেশি। সেই সময় যা লন্ডনের জনসংখ্যার থেকেও বেশি। বর্তমানে ফাঁকা ধ্বংসাবশেষ থেকে আমরা মায়ানদের জীবন সম্পর্কে একটা ধারণা পাই। এটা হলো মায়ান বল কোট। এই জিনিস পৃথিবীর প্রতিটা মায়ান শহরের ধ্বংসাবশেষে দেখতে পাবেন, তবে বেশিরভাগ শহরে এটা একটা নয়, অনেকগুলো আছে। এই খেলাটা পুরোপুরি বুঝতে পারিনি এটা কিভাবে খেলা হতো বা এর গুরুত্ব নিয়ে এখনো বিতর্ক আছে, তবে খেলাটা যে বেশ কঠিন আর বিপজ্জনক ছিল বলাই যায়। মেজো আমেরিকান বল গেম ছিল মায়া সমাজের বৈশিষ্ট্য। এটা কিছুটা ফুটবল আর কিছুটা টেনিসের মতো, তবে খেলাটা বেশ বিপজ্জনক ছিল। মায়ান লিপি থেকে মনে হয়েছে খেলোয়াড়রা সম্ভবত বলটা পাথরের চাকতির মধ্যে ঢোকাবার চেষ্টা করতেন। তবে এটা শুধু খেলা ছিল না, এটা ছিল দেবতাকে পূজা করার রীতি। কোনো কোনো খেলার পরে হেরে যাওয়া দলের লোকেদের বলি দেওয়া হতো, অনেক সময় জেতা দলকেও। সমগ্র মেক্সিকোর মধ্যে সবথেকে সেরা বাড়িগুলোর কয়েকটা রয়েছে কোবার বল কোর্টের কাছে, যার মধ্যে আছে ইসমোহা, ইউক্যাটানের সবথেকে উঁচু মায়ান পিরামিড। তবে এর সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে এর উপরে উঠতে হবে। মায়ান সাম্রাজ্যের ধ্বংসের কারণ খুঁজতে আমি এসেছি মেক্সিকোতে। আমি কোবা শহরের ধ্বংসস্তূপ এক্সপ্লোর করছি, আর ইউক্যাটানের সব থেকে উঁচু পিরামিডের ক্ষয়প্রাপ্ত অবশেষের উপরে উঠছি। আজ আমার শরীর চর্চার ব্যবস্থা করেছে মায়ান সাম্রাজ্য। এবার উপরে উঠব। এই পিরামিডে প্রায় ১০০টা সিঁড়ি আছে। আসলে সিঁড়ির সংখ্যা অনেক বেশি, কিন্তু আমি আর গুনছি না, এবার আমার দম বেরিয়ে যাবে। মারাত্মক ব্যাপার। ও, কতগুলো সিঁড়ি! এই জন্যই এই সভ্যতা ধ্বংস হয়েছিল। আচ্ছা আচ্ছা, অবশেষে আমি কোনো রকমে পিরামিডের উপরে গিয়ে পৌঁছলাম। আরে বাস, এখানে একটু শুয়ে পড়তেই হচ্ছে। আমার সঙ্গে কারোর কোনো দরকার থাকলে এখানে চলে আসুন, আমি আর নামছি না। এখানে কেউ একটা হেলিকপ্টার পাঠান প্লিজ। পিরামিডের উপরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কয়েকটা জিনিস পরিষ্কার হয়ে গেল। প্রথমেই বুঝতে পারলাম যে এই স্ট্রাকচারগুলো কি বিশাল, আর সব থেকে আশ্চর্যের যেগুলো সবই হাতে তৈরি, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে নয়। তার থেকেও যেটা বেশি চোখে পড়ছে তা হলো মায়ানদের জীবনে জঙ্গলের গুরুত্ব কতটা ছিল। এই যে দেখুন একবার, ওদের সাম্রাজ্য ধ্বংস হয়ে যাওয়ার প্রায় ১০০০ বছর পরেও জায়গাটা এখনো জঙ্গলে ঢেকে আছে। এই অনগ্রসর জায়গাটা এখনো ভীষণই দুর্গম আর ঘন জঙ্গলে ঢাকা। আপনি দূরে তাকালে কিছু উঁচু জায়গা দেখতে পাবেন, আসলে এগুলো সবই বিশাল পিরামিড, আর ওখানে পৌঁছানো খুবই কঠিন। আমরা জানি ওখানে আরো পিরামিড আছে, কিন্তু আমরা এখনো সেগুলো খোঁড়াখুঁড়ি করতে পারিনি, কারণ কাজটা কঠিন। আসলে কোবার প্রায় ৬৫০০ বিল্ডিং এর মধ্যে মাত্র ২% এক্সকাভেট করা গেছে। এই জঙ্গলের সঙ্গে সঙ্গেই এই জায়গায় দাঁড়িয়ে আরো একটা জিনিস আমার চোখে পড়েছে।
আমি আশেপাশে কোথাও জল দেখতে পাচ্ছি না। এই গাছগুলোর থেকে উপরে না উঠলে বুঝতে পারবেন না কি কঠিন পরিবেশে এই শহরটা তৈরি হয়েছিল। মায়া হচ্ছে ইতিহাসের একমাত্র সভ্যতা যাদের শহরগুলোর কাছে কোনো নদীর অস্তিত্ব নেই। এখানে জলের কি ব্যবস্থা ছিল আমি এখন সেটাই জানার চেষ্টা করব। দিনের আলো কমে আসছে, আমি টুলুমে ফিরে এলাম। এসে দেখছি শহর আর এখানকার মানুষজন বদলে গেছেন। আজ ডে অফ দ্য ডেড, যার মানে মৃতদের দিন। আজ এখানে জাতীয় ছুটি। যারা পরলোকে চলে গেছেন তাদের স্মরণ করার দিন আজ। মনে হচ্ছে আমি টিম বার্টনের মুভিতে ঢুকে পড়েছি। কিন্তু এই উৎসবের মূলে রয়েছে স্প্যানিশ ক্যাথলিসিজমের সঙ্গে মায়া রীতির সংমিশ্রণ। ডান্সিং স্কেলিটন ছিল মিডিয়েভাল ইউরোপের অল সেন্টস ডে উৎসবের অংশ। আর এখানে মেক্সিকোর স্থানীয় বাসিন্দারা মৃত্যুর মোকাবিলা করতে খুলির মুখোশ পরতেন। এটাকে বাইরে থেকে দেখে পৈশাচিক আর ভয়ঙ্কর বলে মনে হলেও এটা আসলে খুবই আনন্দের এক উৎসব। Siento escalofríos otra vez. Me vuelven loca, me hacen sentir bien. Siento ganas de gritar. এই সংস্কৃতির সঙ্গে মৃত্যু পরবর্তী জীবনের যে সম্পর্ক সেটা প্রতিটি জীবন্ত খুলির মধ্যে ফুটে উঠেছে। অনেক সমাজে মৃত্যুকে ভয় পেলেও এখানে সেটা জীবনেরই অঙ্গ। আর মায়াদের কাছে এটা ছিল অমরত্বের পথে পাড়ি দেবার একটা ধাপ। এখানে শুধু চোখের তৃপ্তি হয় তাই নয়, এখানে খাবারও ভীষণ সুস্বাদু। ডে অফ দ্য ডেড জানি না, কিন্তু আমার ডায়েটে সর্বনাশ হয়ে গেল। এখানে একটা ডিশ আছে যেটা আপনি আপনার লোকাল মেক্সিকান রেস্টুরেন্টে পাবেন না। এগুলো কি? এগুলো হলো পোকা। এগুলো এক ধরনের ছোট ছোট ঝিঁঝি পোকা। এগুলোর কিন্তু দারুণ ফ্লেভার, খেতে একটু টক টক, বেশ অদ্ভুত ফ্লেভার। এটা ভালোই খেতে, খুবই খুবই ভালো। মিথ্যে বলছিলাম, আমার ভালো লাগেনি একদম। আমি এতগুলো কেন যে নিলাম কে জানে। এখন এই পার অ্যান্টেনাগুলো চিবোতে হবে আমাকে। আমিও এই উৎসব উপভোগ করতে চাই, তাই আমিও আমার নিজস্ব মবিন মেকওভারটা করাবো। আমাকে জন ক্যান্ডির স্পেস বলসের মতো লাগছে। আরো কিছুক্ষণ ডাবিং, পেইন্টিং আর ব্লেন্ডিং এর পর আমার ট্রান্সফরমেশন কমপ্লিট হয়ে গেছে। এই নতুন রূপ নিয়ে আমি বহিরাগত থেকে এই দলেরই একজন হয়ে উঠেছি। আচ্ছা, আমাকে বলবেন যে স্কেলিটন থ্রোয়িং গ্যাং কি চাইছে? আমি সেটা বুঝতে পারছি না। মেকওভারটা ভালোই হয়েছে, আমি এদের সঙ্গে একেবারে মিশে গেছি পুরোপুরি। আমার ওজন অনেকটা কম লাগছে, আমাকে বেশ রুগ্ন লাগছে। আমার মাঝে মধ্যে এমন সাজা উচিত। পরের দিন সকালে আমি আবার আমার ইনভেস্টিগেশন শুরু করে দিলাম কিভাবে মায়ারা নদী ছাড়া সভ্যতা গড়ে তুলেছিল সেটা বোঝার জন্য। আমি টুলুমের ন্যাচারাল কেভ কমপ্লেক্সের এন্ট্রান্সের কাছে আর্কিওলজিস্ট জোভানা হিমেনেজের সঙ্গে দেখা করলাম। হ্যালো। হ্যালো। জোভানা। হ্যাঁ, দেখা হয়ে ভালো আপনার লাগলো। সঙ্গে আলাপ করে আমিও খুশি হলাম। আমি এখানে এই গুহাগুলো দেখতে এসেছি। আচ্ছা। আপনি দেখছি ওয়েটস্যুট পরে আছেন। হ্যাঁ, আসলে এটার প্রয়োজন হতে পারে, তাই আমি ও, আমি ভেবেছিলাম ভিতরটা শুকনো হবে। না না? আচ্ছা। একদমই না। আমি দ্রুত পোশাক বদলে নিলাম, তারপর ওনার সঙ্গে নড়বড়ে কাঠের সিঁড়ি দিয়ে মাটির নিচে একটা গোলক ধাঁধায় নামলাম। এখানে তো দেখছি লক্ষ লক্ষ স্ট্যালাকটাইট। সাবধানে আসুন। মাটির নিচে অন্য একটা জগৎ, অবিশ্বাস্য। এই চেম্বারগুলোকে বলে সেনোটাস। ইউকেটন উপদ্বীপ তৈরি হয়েছে চুনা পাথর দিয়ে। লক্ষ লক্ষ বছর ধরে বৃষ্টির জল মাটির ভিতর দিয়ে চুইয়ে নেমে পাথরগুলোকে নরম করেছে। একসময় চুনা পাথর ভেঙে গেছে, যার ফলে ইউকেটনের মাটির নিচটা সুইস চিজের মতো হয়ে গেছে। সেনোটিগুলো দিয়ে লক্ষ লক্ষ গ্যালন জল ফিল্টার হয়ে জলবাহী সুড়ঙ্গগুলোতে পৌঁছয়, আর এইভাবেই বিশুদ্ধ জলের একটা উৎস তৈরি হয়েছে। সেই জলই মায়ারা ব্যবহার করত। এই ফর্মেশনটা কত পুরনো হবে? এই জায়গাটা প্রায় 20 লক্ষ বছর প্রায় পুরনো। 20 লক্ষ বছর আগেকার। হ্যাঁ, আর ইউকেটনে কতগুলো সেনোটে আছে? তা ধরুন আপনি বলতে পারেন 6000 তো হবেই। প্রায় হ্যাঁ, 6000 সেনোটেস। অবিশ্বাস্য। যে সুড়ঙ্গ দিয়ে এগুলো যুক্ত হয়েছে সেগুলোর কি অবস্থা? প্রায় 1600 কিলোমিটার মতো আমরা আবিষ্কার করতে পেরেছি, কিন্তু সেটা শুধুমাত্র 10%। তার মানে প্রায় 16,000 কিলোমিটার সুড়ঙ্গ এমন আছে যেখানে এখনো কেউ ঢুকতে পারেনি। মানে এটা ধরুন একটা গাছের মতো, এর অনেকগুলো শাখা প্রশাখা আছে, আপনাকে একটার সঙ্গে একটাকে জুড়ে ফেলতে হবে। আমরা ঘন অন্ধকারে ঢাকা সেনোটের যত গভীরে এগোচ্ছি, পরিষ্কার চকচকে জল থেকে আলোর প্রতিফলনে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। গুহাগুলো যেমন সুন্দর তেমনই ভয়ের। এটা যেন অন্য একটা জগৎ, আর মায়ারাও সেটাই ভাবত। মায়ানদের জীবনে একটা বড় অংশ জুড়ে ছিল সুবালবা, মানে প্রেতপুরী। এটা ছিল ভয়ের জায়গা। এটা মায়াদের মৃত্যুর দেবতার রাজত্ব,
এই মিথোলজিক্যাল জগতে ছিল দৈত্য, সাপ আর মৃতদের আত্মার বাস। দেখা যাচ্ছে শিবালবা শুধুমাত্র একটা গল্প নয়, এর বাস্তবে অস্তিত্ব আছে, আর আমরা এখন সেখানেই রয়েছি। এর তো মনে হচ্ছে কোনো শেষই নেই, তাই না? হ্যাঁ। এই নিচে আপনি কতক্ষণ হাঁটতে পারবেন? উফ, আপনি সারা দিন ধরে হাঁটলেও শেষ করতে পারবেন না। তাই নাকি? হ্যাঁ এখানে একা একা থাকতে কখনো ভয় পেয়েছেন? হ্যাঁ। ভয় পেয়েছেন? আচ্ছা। মায়ানরা এই সেনোটেগুলোকে পরলোকে যাওয়ার গোপন পথ মনে করত। ওরা এই সীমাহীন গুহাগুলোর সামনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, এমনকি বলিদান পর্যন্ত করত। অন্ধকারে প্রায় 1.5 কিলোমিটার পথ হাঁটার পর জোভানা আমাকে এমন একটা জিনিস দেখালেন যে নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না। অবিশ্বাস্য! ওই দেখুন। আমি মেক্সিকোর ইউক্যাটান উপদ্বীপে এসেছি প্রাচীন মায়া সভ্যতার ধ্বংসের কারণ খোঁজার জন্য। এখন আমি মাটির নিচের গুহা, যেগুলোকে সেনোটে বলে, তার গভীরে ঢুকে প্রাচীন আর্টিফ্যাক্ট দেখতে পেয়েছি। অবিশ্বাস্য! ওই দেখুন। সত্যি এটা ভাবাই যায় না। এটা সত্যি অদ্ভুত একটা জায়গা। একটা অক্ষত মায়ান পটেরি দেখতে পাবো আমি ভাবতেও পারিনি। এটা এইখানে কেন? আচ্ছা, এখানে এটা কতদিন ধরে রয়েছে? এটা প্রায় 800 বছরের পুরনো হবে। এটা কি এখানেই ছিল? মানে এখানেই এটা পেয়েছিলেন? হ্যাঁ, সম্ভবত এটা পুজোর কাজে লেগেছিল। আর ওনারা যদি এটা এখানে রেখে গিয়ে থাকেন, তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ কিছু। এই মডার্ন হেডল্যাম্প, ওয়েট স্যুট আর গাইডলাইন থাকা সত্ত্বেও এখানে ঢুকতে বেশ ভয়ই করছে। ভাবুন, সেই সময় ওদের হাতে শুধু মশাল ছিল, আর এটা ছিল ওদের কাছে প্রেতপুরী, যেখানে সাপ আর দৈত্য বাস করে। মায়ানদের মনে সেনোটে সম্পর্কে তো বেশ ভয় ছিল। তাহলে কেন তারা এটাকে এখানে রাখতে এসেছিল বলে আপনার মনে হয়? দেখুন, জল নেই, খাবার নেই, যে কোনো কিছু ঘটে যেতে পারতো। তাই মানে কিছু তো একটা করতেই হতো আপনাকে এখানে আসার জন্য। আচ্ছা, যদি ভীষণ কোনো দরকার না হয় তাহলে এখানে কেউ আসতে চাইবেন না। এই পুজো কি কোনো সূত্র হতে পারে? ওই সাম্রাজ্যের পতনের পিছনে জলের কি কোনো ভূমিকা আছে? সেটা জানতেই জোভানা আর আমি আবার জল ঠেলে বাইরে বেরিয়ে এলাম। উনি আমাকে যেখানে নিয়ে এসেছেন সেটা একটা বড় পুকুর বলে মনে হচ্ছে। মনে হলেও এটা আসলে পুকুর কিন্তু নয়। এটা আর একটা সেনোটে, আর এটা জলে ভর্তি। এটাকে এক্সপ্লোর করতে আমাদের জলে নামতেই হবে। আচ্ছা, আমি একটা রিমোট অপারেটেড ভেহিকল বা আরওভি নিয়ে এসেছি। এটা আমাদের জার্নির ছবি তুলবে আর কঠিন জায়গায় পথ দেখাবে। আমরা জলে ডুব দিলাম। জল এত পরিষ্কার দেখলে অবাক হতে হয়। সিনোটের দেওয়ালগুলো যেন খাড়া পাহাড়। যত গভীরে যাচ্ছি সূর্যের আলো ততই ফিকে হচ্ছে। জলের নিচের এই জায়গাটা বেশ ভুতুড়ে ধরনের, কিরকম যেন একটু গা ছমছম করছে। আমরা ক্রমশই গভীরের দিকে নামছিলাম। হঠাৎই দেখলাম অন্ধকারের ভিতর থেকে যেন কিছু একটা উঠে আছে। কি সাংঘাতিক! এটাকে দেখুন একবার। আরে বাস! মনে হচ্ছে যেন একটা দৈত্য, কিন্তু এই সুরগুলো আসলে বিশাল একটা গাছের ডাল, যেটা বহু বছর আগে সেনোটেতে পড়ে গেছিল। এখানে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, ওই ডালগুলোর নিচে কুয়াশার মতো জমে আছে। আমি এবার ওই কুয়াশার স্তরগুলোর মধ্যে ঢুকছি। জায়গাটা কিরকম ঘোলাটে হয়ে রয়েছে। নিচের দিকটায় তাকিয়ে মনে হচ্ছে যেন একটা অন্য জগতে পৌঁছে গেছি। এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইডের লেয়ার। এখানে অ্যাসিড জলে দ্রবীভূত হয়নি। একটা ইলিউশন তৈরি হচ্ছে, মনে হচ্ছে যেন আমি মেঘের উপর ভাসছি। এখন বুঝতে পারছি মায়ারা কেন সেনোটেগুলোকে সুপার ন্যাচারাল বলে ভাবত। আমি বুঝতে পারছি জায়গাটা কি বিশাল। আমি আরওভিটাকে ফলো করে এগোলাম। দেখে মনে হচ্ছে এখানে আরেকটা প্রবেশ পথ রয়েছে। আরওভিটাকে ওইখানে পাঠিয়ে দেখি ওর মধ্যে কি আছে। আরওভিটাকে অনুসরণ করতে গিয়ে দেখলাম এই সেনোটে হচ্ছে সুড়ঙ্গের একটা বিশাল গোলক ধাঁধার অংশ। মায়ান সাম্রাজ্যের নিচে ছিল একটা কাচের মতো স্বচ্ছ জলের জগৎ। মন থেকে ভয় ক্রমশ কেটে যেতেই আমি বুঝতে পারলাম যে এইরকম সুন্দর জায়গায় আমি এর আগে কখনো আসিনি। এই সেনোটেগুলো ছিল ইউক্যাটানের সমগ্র মায়া সাম্রাজ্যের একমাত্র জলের উৎস, আর উপরের জঙ্গলের গাছও এখান থেকেই জল পেত। আমি জায়গাটা আরো এক্সপ্লোর করতে চাই, কিন্তু বেশি দূরে যাওয়া ঠিক হবে না। আচ্ছা, আমাদের অক্সিজেন ক্রমশই কমে আসছে, তাই এবারে উপরের দিকে যেতে হবে, কারণ আমি চিরকাল এখানে থাকতে চাই না। যেহেতু চিরকালের মতোই মৃতের রাজত্বে আমি থেকে যেতে চাই না, তাই আমরা উপরে উঠে এলাম। নিচটা কি দারুণ না? মনে হচ্ছিল যেন কল্পবিজ্ঞানের সিনেমা, যেন অন্য একটা জগৎ। সত্যি অবিশ্বাস্য।
মায়া সভ্যতার পতনের সঙ্গে এই সেনোটেগুলোর কি সম্পর্ক সেটা জানতে আমি একজন আর্কিওলজিস্টের সঙ্গে দেখা করব। উনি সম্প্রতি দারুণ একটা জিনিস আবিষ্কার করেছেন। উপকূল থেকে আমি সড়ক পথে প্রায় 160 কিলোমিটার দূরে ভায়াডোলিড শহরে যাচ্ছি, সেখান থেকে যাব মায়ান শহর চিচেন ইৎজাতে। এই হলো আসল ইউক্যাটান, অনুন্নত, দুর্গম এবং বন্য। যদিও মায়া শহরগুলো অনেক আগেই পরিত্যক্ত হয়ে গেছে, কিন্তু মায়ান লোকেরা এখনো এখানে আছেন। সমগ্র আমেরিকাতে প্রায় 70 লক্ষ মায়ান বসবাস করেন। তাদের কেউ থাকেন চিরাচরিত গ্রামে, আবার কেউ ভায়াডোলিডের মতো শহরে। ইউক্যাটানের থেকে সুন্দর শহর খুঁজে পাওয়াটা কঠিন। আমি কলোনিয়াল শহর ভায়াডোলিডে এসে গেছি। 1540-এর দশকে স্পেনীয়রা এই শহর পত্তন করেন। এটা একটা পুরনো শহর, কিন্তু এখন এটা একটা অলস শহর বলা যায়। 1800 শতকে স্থানীয় মায়ারা এখানে দল বেঁধে স্পেনীয়দের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং সফল হয়। একটা সময় গোটা শহর তারা দখল করে নিয়েছিল। বর্তমানে এটা একটা শান্ত ছোট শহর। বেশিরভাগ টুরিস্ট একে এড়িয়ে চলেন। তারা উপকূলের কাছের বড় হোটেলগুলো থেকে হাইওয়ে ধরে চিচেন ইৎজায় চলে যান। এখানে কেউ থামেন না। এখানে সবার আসা উচিত, কারণ এই শহরটা ভীষণ সুন্দর। তবে এই কলোনিয়াল স্বর্গরাজ্যের একটাই সমস্যা আছে, এখানে গরমটা খুব বেশি। হ্যালো, শুনছেন? এখানে খুব খুব গরম লাগছে। এটা কি আইসক্রিম? আইসক্রিম তো? হ্যাঁ। আমাকে একটা দেবেন প্লিজ। কোকোটাই দেবেন প্লিজ। হ্যাঁ, এটাই। ও, এটা খেলে মনে হচ্ছে আমার প্রাণটা জুড়োবে। কত দাম এটার? কত দেবো? 20 pesos। কত দিতে হবে? এই বাবা, আমার তো মানি ব্যাগই খালি হয়ে গেছে। পকেট ফাঁকা, এদিকে আইসক্রিম কিনে ফেলেছি। কি লজ্জার কথা। দুর্ভাগ্যবশত ইনি ক্রেডিট কার্ড নেন না। তবে উনি বিল মেটাবার অন্য একটা পথ বললেন। আইসক্রিম নেবেন নাকি? আইসক্রিম, আইসক্রিম কিনবেন? আইসক্রিম কে কিনবেন? আইসক্রিম আমার ধার শোধ করতে হবে, কেউ একটা কিনুন আইসক্রিম। আপনি কি এখানে তরমুজ বিক্রি করছেন? এনার জন্য আমার ব্যবসা মার খাচ্ছে। এখানে আমাকে একটু প্রতিযোগিতার মুখে পড়তে হয়েছে। এটা কত দাম? 10 pesos। কি বলছেন কি? হ্যাঁ, এটাই এটার দাম। আমি তার থেকে কম দেবো। কে না, না, নেবেন? না, আপনি এটা করতেই পারেন না। আপনার ব্যবসা শেষ। আইসক্রিম স্যার, আপনি একটা আইসক্রিম নেবেন? সুস্বাদু খেতে, ওর থেকে কিনবেন না। ওকে পুলিশ খুঁজছে। আইসক্রিম, আইসক্রিম নেবেন? এই তো একজন খদ্দের পেয়ে গেছি। কোকো হ্যাঁ, নাকি দিন। পাইনাপল? কোকো, কোকো কোকো না পাইনাপল? কোকো। কোকো, এই তো কোকো পেয়ে গেছি। আমি এটাও পারি। এটা গলে যাচ্ছে। আমি এর সঙ্গে একটা ন্যাপকিনও দেবো। কোকো, এইটা আপনার জন্য দিলাম। ধন্যবাদ। ঠিক আছে, এই নাও তোমার জন্য, আর এটা আপনার জন্য। ধন্যবাদ, এই নিন। অসংখ্য ধন্যবাদ। বেশ, শেষ পর্যন্ত টাকা জোগাড় হয়েছে। আপনার ধার শোধ। আমার ধার শোধ হয়ে গেছে। এবার শহর ছাড়তে পারবো, কিন্তু শহর ছাড়ার আগে আমাকে একটা জায়গায় যেতে হবে। এই সেনোটেগুলোর একটা দারুণ ব্যাপার হচ্ছে, এগুলোর মধ্যে কিছু রয়েছে একদম দুর্গম জায়গায়, যেখানে পৌঁছানো কঠিন, কিন্তু কয়েকটা রয়েছে একেবারে অদ্ভুত এক জায়গায়। হ্যাঁ, সেনোটেগুলো অন্ধকার আর এগুলো বেশ রহস্যময়, কিন্তু এই গরমে এগুলো খুবই রিফ্রেশিং। শরীরটা জুড়িয়ে গেল। আমি সারাদিন এই ঠান্ডা জলে গা ডুবিয়ে থাকতে পারি, কিন্তু আমাকে কাজ করতে হবে। প্রায় 40 কিলোমিটার গাড়ি করে যাওয়ার পর গাড়ি থেকে নেমে জঙ্গলের পথে হেঁটে চললাম। সামনের ফাঁকা জায়গাটায় রয়েছে পৃথিবীর সবথেকে বিস্ময়কর ধ্বংসস্তূপগুলোর একটা। আমি ইউক্যাটান উপদ্বীপে এসেছি মায়া সাম্রাজ্যের পতনের রহস্যভেদ করার নতুন লিডের সন্ধানে। আমার এই সফরে আমি একটা জঙ্গলের পথ দিয়ে একটা দুর্দান্ত সাইটের দিকে চলেছি। এটা হলো চিচেন ইৎজা, পৃথিবীর সবথেকে বিখ্যাত মায়ান শহর। প্রায় 1000 একর জায়গা জুড়ে থাকা এই শহরে ছিল বিশাল মন্দির, একটা স্টেলার অবজারভেটরি, বলিদানের বেদি আর একটা বিশাল বল কোর্ট। এটা যেন অনেকটা নতুন পৃথিবীর কলোসিয়াম। আর এই সব কিছুর মাঝখানে আর্কিওলজিস্ট আবিষ্কার করেছেন এল কাস্টিও। ওনারা এখানকার জঙ্গল পরিষ্কার করার পর আমেরিকার সেরা পিরামিডের সন্ধান পান। সত্যি কথা বলতে কি, এটা আসলে একটা বিশাল ক্যালেন্ডার।
এতে ৩৬৫টা ধাপ আছে, বছরের প্রতিটা দিনের জন্য একটা করে। বসন্ত আর বর্ষার মহা বিষুবের সময় সূর্যের আলোয় এখানে এমন ইলিউশন তৈরি হয় যাতে মনে হয় যেন বিশাল একটা সাপ এই সিঁড়ি দিয়ে নামছে। আমি এখানে এসেছি বিখ্যাত মায়ান আর্কিওলজিস্ট ইয়ারমো ডে আন্দার সঙ্গে দেখা করতে। উনি সম্প্রতি কিছু সূত্র পেয়েছেন এই বিশাল শহর কেন পরিত্যক্ত হয়ে গেছিল সেই বিষয়। আপনি কতদিন গবেষণা করছেন এই চিচেন ইৎজা নিয়ে? 20 বছরেরও বেশি। আচ্ছা, এই শহরটা এখানে তৈরি করা আর এইভাবে সাজানোর কারণ কি অ্যাস্ট্রোনমি? মানে মায়ানদের জীবনে অ্যাস্ট্রোনমির তো বিশাল গুরুত্ব ছিল বলে মনে হচ্ছে। ঠিকই, মায়ানদের জীবনে অ্যাস্ট্রোনমির একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা ছিল। এই স্থাপত্যটা একটা বড় ক্যালেন্ডারের মতো দেখতে। শুধু তাই নয়, এর সঙ্গে সেনোটেরও একটা গভীর সম্পর্ক রয়েছে, কারণ তাদের অধিকাংশ প্রধান দেবতাই সেনোটের গুহায় থাকতেন। বিশেষ করে একজন দেবতা চ্যাক, যিনি ছিলেন বৃষ্টির দেবতা। খুব কম মায়ান দেবদেবী আছেন যারা বৃষ্টির দেবতা চাকের থেকে উপরে স্থান পেয়েছেন। মায়াদের জলের প্রধান উৎস সেনোটেগুলোতে জল ভর্তি হওয়ার জন্য তাদের বৃষ্টির উপরই ভরসা করতে হতো। বৃষ্টি না হলে রক্ত দিয়ে পুজো করা হতো। অনেক ক্ষেত্রে দস্যুরা বলি দেওয়া প্রাণীর দেহ থেকে সজীব হৃৎপিণ্ড বার করে আনত। আচ্ছা, ওদের জীবনে সেনোটেগুলো এত গুরুত্বপূর্ণ কেন? সেটা কি এই জায়গাগুলো এমনিতেই একটু রহস্যময় বলে, নাকি ওর মধ্যে যে জল থাকে সেইটা ওদের প্রয়োজন হতো বলে? আচ্ছা, সেনোটের প্রতি ওদের এই দুর্বলতার কারণটা কি? আমার মনে হয় ওরাও আমাদের মতো মুগ্ধ হয়েছিলেন জায়গাগুলোর সৌন্দর্যে আর জায়গাগুলোর রহস্যময়তায়। আপনি যখন কোনো গুহায় ঢুকবেন, সব বদলে যায়। আর্দ্রতা, তাপমাত্রা, আলোর অবস্থা, গন্ধ। ওখানে যাওয়া মানে অন্য একটা জগতে প্রবেশ করা। তার মানে চিচেন ইৎজা শহরটা এখানে তৈরি হওয়ার আসল কারণ এই সেনোটেগুলো? হ্যাঁ, তাই তো মনে হয়। তবে ঠিকভাবে বুঝতে গেলে আপনাকে ওপর থেকে দেখতে হবে। চিচেন ইৎজা শহরে সেনোটের গুরুত্ব বোঝার জন্য আমরা স্থানীয় এয়ারফিল্ডে পৌঁছলাম একটা প্লেনে ওঠার জন্য। ওঠার জন্য তৈরি? রেডি। চলুন তাহলে রওনা দিই। জায়গাটা তো অসাধারণ, তবে এখানে না উঠলে কেউ বুঝতেই পারবে না যে জায়গাটা ঘন জঙ্গলে ঢাকা। আসলে গোটা জায়গাটাই একেবারে ঘন জঙ্গলে ঢেকে রয়েছে। দেখুন, এখানে শয়ে শয়ে সেনোটে আছে। ভাবতে অবাক লাগে যে মায়ানরা এই জায়গাটা অধিকার করে এখানে বসবাস করতেন। বহু বছর ধরে আর্কিওলজিস্টরা ভাবতেন চিচেন ইৎজা সূর্য আর নক্ষত্রের অবস্থানের উপর নির্ভর করে তৈরি। কিন্তু গিয়ারমো আর অন্যদের করা অনেকগুলো আবিষ্কার থেকে বোঝা যাচ্ছে সেনোটের ভূমিকাও আছে। আমি এল ক্যাস্টিও দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি জঙ্গলের মধ্যে পিরামিডটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অবিশ্বাস্য। চিচেন ইৎজার সব থেকে বিখ্যাত সেনোটে হচ্ছে সেক্রেড সেনোটে, যেটা রয়েছে পিরামিডের সোজাসুজি একেবারে উত্তরে। এই গহ্বরে কয়েকশো মানুষ, বিশেষ করে বাচ্চাদের বলি দিয়ে ঘোলা জলে ফেলে দেওয়া হয়েছে। তবে এখানে আরও সেনোটেও আছে। উত্তরের এই পবিত্র কুয়োর কাছাকাছি পূর্ব দিকে রয়েছে সেনোটে কানজিউম, দক্ষিণে আছে এস্টলক, আর পশ্চিমে একটু দূরে রয়েছে হলটুন, যেটাকে এই গত দশকে খুঁজে পাওয়া গেছে। মায়ানরা অসাধারণ দক্ষ নির্মাতা আর গণিতজ্ঞ ছিলেন। তারা জানতেন যে ঠিক কোথায় স্থাপত্যগুলো নির্মাণ করা উচিত। এটা তাদের গুপ্ত ভৌগোলিক এলাকার একটা অংশ। এই ভৌগোলিক বৈশিষ্ট্যের জন্যই হয়তো চিচেন ইৎজা শহর এইভাবে তৈরি করা হয়েছিল। 4টে সেনোটে একটা ডায়মন্ডের আকার নিয়েছে, যার মাঝখানে রয়েছে পিরামিড এল ক্যাস্টিও। দেখা গেছে এই শহরের সম্পূর্ণ নকশা, বা বলা ভালো অনেক মায়ান শহরের নকশাই জলের উৎস অনুযায়ী তৈরি করা হয়েছিল। সেনোটে হলটুন সম্পর্কে বেশি কিছু জানা যায় না, কারণ ওটা একটু দূরে আর পৌঁছানোটা কঠিন। গিয়ারমো মনে করেন এই পবিত্র কুয়ো থেকে মায়াদের উধাও হয়ে যাওয়ার কারণটা জানা যেতে পারে। এখান থেকে হলটুন দেখতে পাওয়াটা খুবই কঠিন, কারণ জায়গাটা ঘন জঙ্গলে ঢাকা। আমি আপনাকে দেখাতে পারি। আচ্ছা, আমি দেখতে পাবো? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা সেখানেই যাচ্ছি। খুব ভালো, চলুন তাহলে। ব্যাপারটা বেশ ভালো ছিল। নিচে নেমে এসে গিয়ারমো আর আমি একটুও সময় নষ্ট না করে ইউক্যাটানের গভীর জঙ্গলের দিকে চললাম। আমি হলটুনের সিক্রেটগুলো জানতে চাই। এই সিনোটেটা আমার আগে খুব সামান্য কয়েকজন আর্কিওলজিস্টই এক্সপ্লোর করেছেন, কিন্তু ওখানে পৌঁছানোর কাজটা বেশ কঠিন। যদিও চিচেন ইৎজা খুবই পরিচিত একটা সাইট, কিন্তু এখন বুঝতে পারছি বিশেষ করে এই সিনোটেটা খুঁজে পেতে কেন এত বেশি দিন লেগেছে। এখানে জঙ্গল এত দ্রুত বাড়ে। যদি এই সরু রাস্তাগুলো পরিচর্যা না করা হতো তাহলে এতদিনে পুরোটা জঙ্গলে ঢেকে যেত। যদি এই জঙ্গলে হারিয়ে যাই তাহলে বিপদ হয়ে যাবে। ভাগ্য ভালো গিয়ারমো রাস্তাটা ভালোই চেনেন। এই ইউক্যাটানের সবকিছুই খুব ধারালো। গিয়ারমো? হ্যাঁ, একদমই। খুব সাবধানে এগোতে হবে। আমি এই জঙ্গলে এসে একেবারে ফেঁসে গেছি।
গিয়ারমো, আমাকে ছেড়ে যাবেন না। এই জঙ্গলটা সত্যি বেশ বিপজ্জনক। যদিও ইউক্যাটানের স্থানীয় কিছু বাসিন্দাকে দেখে মনে হচ্ছে সমতলে ফিরে গেলেই ভালো হয়, তবুও আমি গিয়ারমোর সঙ্গেই এগোচ্ছি। আমি ওই স্বল্প পরিচিত সেনোটে পর্যন্ত যেতে চাই। সেখানে হয়তো মায়ান সাম্রাজ্যের ধ্বংসের কারণ আমরা জানতে পারবো। আচ্ছা, এই সেনোটিটা কবে আবিষ্কার হয়েছে? মাত্র কয়েক বছর আগে। মানে একেবারেই সম্প্রতি? এটাই সেই জায়গা? এই যে এসে গেছি। দেখুন একবার, মাটিতে ছোট একটা গর্ত রয়েছে। হ্যাঁ, ওটা এর নিচেই আছে। ও, কতটা নামতে হবে তাহলে? প্রায় 78 ফুট। মানে এখানে পড়ে গেলে তো বাঁচার সম্ভাবনা কম। তা ঠিক। আচ্ছা, এই নিচে কিভাবে নামা যেতে পারে? আমাদের দড়ি বেয়েই নামতে হবে, তাছাড়া তো উপায় নেই। আচ্ছা, এই গাছের ডাল কি আমাদের সাপোর্ট দিতে পারবে? হ্যাঁ, খুব বেশি হলে 3টে লোক পড়ে যাবে, সে আর এমন কি। সংখ্যাটা খুব বেশি নয়। সবে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, শুনেছেন তো? এই কথাটা বোধহয় সব ক্ষেত্রেই খাটে। গিয়ারমো স্থানীয় গ্রাম থেকে অনেক মানুষ জোগাড় করেছেন। এনারা হচ্ছেন মায়াদের উত্তরসূরি। ওনারা আমাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র সেনোটে পর্যন্ত পৌঁছে দিলেন আর নিচে নামার ব্যবস্থাও করছেন। এবার আমাকে শুধু স্যুটটা পরে নিতে হবে। ও, এই বেডস্যুটের উপর হার্নেস পরাটা সত্যি বেশ সমস্যার। এই জায়গাটা একটু ব্লার করে দেবেন প্লিজ। সব ঠিক আছে? আপনি ঠিক আছেন? হয়ে গেছে। এই রে, এই তো সাংঘাতিক ব্যাপার। ও বাবা, এই ডালটা তো খুব পলকা দেখছি। আরে না, আমার মজা সঙ্গে এইরকম করছি। করছেন কেন আপনি? দেখছেন যান, আমি যান, এমনিতেই কিচ্ছু ভয় হবে না। পাচ্ছি। আমরা আছি ও, ওপরে, শিগগিরই খুব চাপের দেখা হচ্ছে। ব্যাপার। গুড লাক। এবার নামতে হবে ওই অন্ধকারের মধ্যে। কি সাংঘাতিক, বললে আপনার বিশ্বাসই হবে না। মায়াদের ধ্বংসের কারণ জানার মিশনে বেরিয়ে আমি মেক্সিকোতে চিচেন ইৎজা ধ্বংসস্তূপে পৌঁছে গেছি। আর এখন গভীর জঙ্গলে আমি হলতুন নামের একটা স্বল্প পরিচিত সেনোটেতে নামছি। মাটির উপরে থাকা ছোট একটা গর্ত দিয়ে ভিতরে প্রায় 70 ফুট গভীরে অজানা একটা জগতে আমাকে নামতে হবে। আমরা একটা ক্যামেরা আর একটা আলো নামিয়ে দিয়েছি, তারপরই আমার পালা। অন্ধকারে নামছি। সত্যি কথা বলতে কি, আমার এখন বেশ ভয়ই করছে। প্রবেশপথের সরু জায়গাটা লতাপাতায় একেবারে ভর্তি, আর কিছুটা নামার পর গর্তটা চওড়া হয়ে বড় গুহা রূপ নিয়েছে, অনেকটা বড়। কি সাংঘাতিক, নিজের চোখে আমি বিশ্বাস করতে পারছি না। এটা একটা বিশাল গুহা, চারিদিকে বাদুড় উড়ছে। উপরের ওই ছোট গর্তটা আসলে প্রায় 100 ফুটের বেশি চওড়া একটা গুহার প্রবেশ পথ, আর এখানে ছাদ থেকে স্টালাকটাইট ঝুলছে। আমাকে এখনো অনেকটা নিচে নামতে হবে। ওকে, দড়ি ছাড়ুন, আমি প্রায় অর্ধেকটা নেমেছি। আমি যখন জলের কাছাকাছি পৌঁছলাম, আমার অ্যাড্রিনালিন ক্ষরণ বেড়ে গেল। এই সেনোটেটা খুঁজে পাওয়ার পর থেকে মাত্র 12 জন মানুষ এই অন্ধকার গুহায় নেমেছেন। আমি সম্ভবত সৌভাগ্যবান 13 নম্বর। আমি যখন জলে গিয়ে নামলাম, বাস্তব অবস্থাটা আমার মাথায় ঢুকলো। আমি এই অন্ধকার গুহার জলে ভাসছি, আর উপরের গর্ত ছাড়া বেরোনোর আর কোনো পথ নেই। আচ্ছা গিয়ারমো, এবার আপনি নামুন। ভয় পাওয়ার কিচ্ছু নেই। ভয় পাবার কিছু নেই। আমি একজন সঙ্গীর অভাব অনুভব করছিলাম। গিয়ারমো নেমে আসার পর আমরা মাস্ক পরে জলে ডুব দিলাম। এখানে জল খুবই ঠান্ডা, 50 ফিট পর্যন্ত মোটামুটি দেখা যাচ্ছে, তারপর খুবই খুবই অন্ধকার। আমি নিচটা দেখতে পাচ্ছি না। গিয়ারমো, এটা আরো কত দূর পর্যন্ত গেছে মনে হয়? দেখে মনে হচ্ছে প্রায় 150 ফুট গভীর। আমার তো মনে হচ্ছে এটা অনন্ত পথ পর্যন্ত চলে গেছে। এখান থেকে নিচটা দেখা যাচ্ছে না, মনে হচ্ছে এর গভীরতার কোনো শেষ নেই। এখানে জল খুবই স্বচ্ছ, আর সেনোটেটা একদম অন্ধকার। আমার মনে হচ্ছে আমি যেন ভাসছি, তবে সেটা জলে নয়, মহাকাশে। যদিও জল এখানে খুবই পরিষ্কার, কিন্তু তাও বোঝা যাচ্ছে না যে কত গভীর পর্যন্ত এটা গেছে। আর চারপাশটা দেখে একেবারে অচেনা একটা জায়গা বলে মনে হচ্ছে। মনে হচ্ছে যেন উড়ে বেড়াচ্ছে। মাথাটা নিচু করুন যশ, একটা দারুণ জিনিস আপনাকে দেখাই। গুহার ভেতরের ফরমেশনটা একবার দেখুন। সত্যি এটা অসাধারণ। এই যে পর্দার মতো দেখতে বিশাল ব্যাপারটা স্টালাকটাইট জমে জমে তৈরি হয়েছে, এটা সত্যি অবিশ্বাস্য একেবারে। এই নিচটা অন্যরকম।
গিয়ারমোর টিম এই অন্ধকারে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আবিষ্কার করেছেন। প্রথমত তাঁরা বুঝেছেন চিচেন ইৎজা শহরের নকশা তৈরি করতে হলটুনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। প্রতি বছর 23শে মে সূর্য যখন উত্তরায়ণের চরম বিন্দুতে পৌঁছয়, সূর্যের আলো সরাসরি হলটুনের প্রবেশ পথে এসে পড়ে, ফলে এই কালো জলে আলোর অতিপ্রাকৃতিক ছটা দেখা যায়। তারপর সেই রাতে সূর্য এই সেনোটে আর চিচেন ইৎজার মূল পিরামিডের সঙ্গে একই রেখায় অস্ত যায়। আচ্ছা, আমরা কোন দিকে যাচ্ছি? ওই দেওয়ালের দিকে কি? আমাদের এবার দেওয়ালের একটা দিকে যেতে হবে, সেদিকে একটা খাদ আর খাঁজ কাটার তাকের মতো একটা স্তর রয়েছে। আচ্ছা, আমি আপনার ঠিক পিছনেই রয়েছি, চলুন এগোই। সেদিকে আসুন, এটা দেখুন। আরে বাস, এটা অদ্ভুত! একটা দারুণ দেখতে মাটির পাত্র, আর এটা পুরোপুরি অক্ষতও রয়েছে। হ্যাঁ, এইগুলো সেনোটেতে পাওয়া যায়। ওরা অসাধারণ একটা উপায়ে জিনিসপত্র সংরক্ষণ করত। তবে এখানে আরো কিছু সিক্রেট আছে। এই সেনোটে যেমন সুন্দর, এটা ততটাই ভয়াবহ। সত্যি ভয়াবহ। এটা সত্যি মায়ান প্রেতপুরী। ওদের মতে এটা বৃষ্টির দেবতা চাকের বাসস্থান। কে জানে চিচেন ইৎজা রাজপুরোহিত এখানে কি ধরনের আচার অনুষ্ঠান করতেন। এই অসাধারণ মাটির পাত্রগুলো নিশ্চয়ই দেবতাদের উদ্দেশ্যেই এখানে আনা হয়েছে। ভেতরটা সত্যি খুব অন্ধকার, গিয়ারমো। এখানে একটু আলোর প্রয়োজন আছে। কি সাংঘাতিক! ওইটা একবার দেখুন। ভেতরটা সত্যি খুব অন্ধকার, গিয়ারমো। এখানে একটু আলোর প্রয়োজন আছে। কি সাংঘাতিক! ওইটা একবার দেখুন। ওরে বাপরে, এ তো মানুষের মাথার খুলি। চারপাশে অনেক হাড়ও ছড়িয়ে আছে। অসাধারণ! খুলির মধ্যে দাঁতগুলো একেবারে ঠিকঠাক রয়েছে। হ্যাঁ, এগুলো খুব ভালো অবস্থায় রয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে যে মৃত্যুর সময় ওই ব্যক্তির স্বাস্থ্য খুব ভালো ছিল। হাড়গুলো একবার দেখুন, সত্যি অবিশ্বাস্য। আর ওইদিকে ওই খুলিটাও। এখানে কতগুলো নরকঙ্কাল আছে মনে হয়? আমাদের মনে হয় এক একটা সেনোটেতে অন্তত পক্ষে 15 জন করে থাকতেন। এটা দেখে তো অস্ত্র বলে মনে হচ্ছে। এটা খুব সম্ভবত উৎসর্গ করার ছুরি। সত্যি অবিশ্বাস্য। ওই তাকের উপর যেটা রাখা আছে সেটা দেখুন। এতটা ভালো অবস্থায় এগুলো রয়েছে যে অবিশ্বাস্য। আজ পর্যন্ত কতজন মানুষ এখানে নেমে এটা দেখেছেন? খুবই কম। আমাদের মতো সামান্য কয়েকজন গবেষক। এই বলিদানের ব্যাপারটার পরে প্রথম যারা এসে দেখেছিলেন তারা সত্যিই সৌভাগ্যবান। হ্যাঁ হ্যাঁ, এটা অসাধারণ একটা দৃশ্য। বলিদানের বেদিটা দেখার পর গিয়ারমো আমাকে সেনোটের অন্য দিকটায় নিয়ে গেলেন। যশ, এই দিকটা খুব সাবধানে আসবেন। এইসব জায়গাগুলোতে গত কয়েক শতাব্দী থেকেও আসেনি। বুঝতে পেরেছি। চারপাশে নানা রকম জিনিস ছড়িয়ে রয়েছে, গিয়ারমো। সত্যি কত কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। মানুষের হাড়, এখানে মানুষের মাথার খুলি, অনেক জীবজন্তুর দেহ পাওয়া যাচ্ছে। হরিণ, কুকুর, মাটির পাত্র, হাড়গোড় সব ছড়িয়ে আছে। মনে হচ্ছে ভেতরে জীবজন্তুদেরও রাখা হতো। পাথরের ধাপগুলোয় ভয়াবহ দৃশ্য দেখলাম। এখানে হাড় পড়ে থাকাটা বেশি চিন্তার নয়, চিন্তার হচ্ছে ওগুলো যেভাবে সাজানো আছে সেটা। চারপাশে নানা রকম জিনিস ছড়িয়ে রয়েছে, গিয়ারমো। সত্যি কত কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে কি ঈশ্বরের কাছে বলিদান দেয়া হতো? আপনার কি মনে হচ্ছে? আমাদের মনে হয় এগুলো সব দেবতাদের উৎসর্গ করার জন্য রাখা হয়েছিল। রক্ত থেকে দেবতারা বৃষ্টি তৈরি করতেন বলে মায়ানরা মনে করত, আর এই জায়গাটা ছিল উৎসর্গ করার জায়গা। জলের প্রায় 20 ফুট নিচে মায়াদের পক্ষে এগুলো এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখাটা সম্ভব ছিল না, যদি না তখন এই জায়গাটা জলের উপরে থেকে থাকে। মনে হয় এক সময় এখানে একটা ভয়াবহ খরা হয়েছিল। প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো তারই সাক্ষ্য দিচ্ছে। এর ফলে এখন আমরা যে জলস্তর দেখতে পাচ্ছি সেই সময় তার থেকে 20 থেকে 25 ফুট নিচে জলস্তর নেমে গিয়েছিল। তার মানে এই ধাপগুলো ছিল আসলে পূজার বেদি, আর এখানে জল অনেকটাই নিচুতে ছিল, তাই মায়ানরা এখানে নেমে এসে বলিদান দিতে পারত। আচ্ছা, আপনি কি এই জায়গায় কোনো খোঁড়াখুড়ির কাজ করতে পেরেছেন? মানে নিচে কি আছে সেটা দেখার সুযোগ হয়েছে? না, আমরা আরো উন্নত প্রযুক্তির জন্য অপেক্ষা করছি, যাতে আমরা কোনো কিছু স্পর্শ না করে ভেতরে কি আছে জানতে পারবো। এই হাড়গুলো প্রায় 1000 বছরের পুরনো, ঠিক সেই সময়কার যখন মায়ান সাম্রাজ্যের পতন শুরু হয়। এই বিশ্লেষণটা এই অঞ্চলের বাকি অংশেও মিলিয়ে দেখা হয়েছে। সম্প্রতি
বেলিজের একটা বিশাল সেনোটে থেকে পাওয়া নমুনায় প্রচুর খনিজ পদার্থের সন্ধান পাওয়া গেছে, যার থেকে বোঝা যায় সেই সময় ভয়ঙ্কর অনাবৃষ্টি হয়েছিল। বৃষ্টি নেই, খাবার জল নেই, শস্যের চাষ হয়নি, আর এইভাবেই জীবনের ভারসাম্য ক্রমশ হারিয়ে যেতে শুরু করে। জশ, অক্সিজেন কিন্তু কমে আসছে। আমার মনে হয় এবার আমাদের উপরে যাওয়া উচিত। ঠিকই বলেছেন গিয়ারমো, চলুন উপরের দিকে যাই। আমরা জলের উপরে ভেসে উঠলাম, আর আধুনিক মায়ানরা আমাদের টেনে বাইরে বার করে আনলেন। আপনাদের ওপরে তুলবো? হ্যাঁ, তুলুন তুলুন। অনেকটা পথ পেরিয়ে আমরা উপরে উঠলাম। ওকে, গিয়ারমো পরে কথা বলছি, আগে এইগুলো ছাড়ি। নিচে গুহার ভেতরটায় অন্য এক জগৎ। এটা অন্ধকার, ভয়ঙ্কর, তবে অসাধারণ জায়গা। তবে উপরে উঠে এসে বেশ ভালো লাগছে। এবার আমি জঙ্গল থেকে বাইরে বেরোচ্ছি, আর এখন আমি পরিষ্কার বুঝে গেছি যে মায়ানরা তাদের শহরগুলো জলকে কেন্দ্র করেই বানিয়েছিল। তারা যথেষ্ট বুদ্ধিমান হয়ে অবশ্য বুঝতে পারেনি যে এই প্রকৃতি একদিন তাদের বিরুদ্ধে যাবে। অনাবৃষ্টির আগে তারা এই অঞ্চলের বেশিরভাগ গাছ কেটে ফেলেছিল জ্বালানি আর বাড়ি তৈরির সামগ্রী হিসেবে ব্যবহারের জন্য এবং চাষের ক্ষেত তৈরি করতে। একটা নতুন নাসা কম্পিউটার মডেল দেখিয়েছে যে এত গাছ কাটলে বৃষ্টিপাত প্রায় 20 থেকে 30% পর্যন্ত কমে যেতে পারে। অন্যভাবে বলতে গেলে মায়ানরা নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে এনেছিল। মায়ানরা উধাও হয়ে যায়নি। তাদের সংস্কৃতি বা বংশধরেরা এখনো বেঁচে আছেন, কিন্তু তাদের সাম্রাজ্যটা আর নেই। বলা হয় যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না তারাও একই ভুল করে। পৃথিবীর জনসংখ্যা ক্রমশ বাড়ছে, নির্বিচারে গাছ কাটা হচ্ছে, আর অনাবৃষ্টির পরিমাণও পাল্লা দিয়ে বাড়ছে। মায়া সভ্যতার এই ধ্বংসাবশেষ আমাদের কিছু বলতে চাইছে, আর আমাদের সেটা শোনা উচিত। মাটির উপরে থাকা জীর্ণ পিরামিড থেকে মাটির নিচের কয়েক কিলোমিটার বিস্তৃত জলে ভরা গুহা পরিষ্কার বার্তা দিচ্ছে আমাদের প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে হবে আর নিজেদের সীমার মধ্যে থাকতে হবে। তা না হলে নিজেদের কর্মফল ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে।